রাতে যাওয়া ঠিক হবে না, আম্মু কিছু মনে করবে। তাহলে আমি আসি। এই না, মোটেই না, চুপচাপ ঘুমিয়ে পড়েন। ঠিক আছে, ঘুমিয়ে পড়ছি, কিন্তু একটা শর্তে। কি শর্ত? শর্তটা খুব সিম্পল। কি সেটা শুনি? আমাকে ফোনে 2 গালে 2টা কিস দিতে হবে। আমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে একটু হেসে ফেললাম। কি বলেন ম্যাম, ফোনে কেউ কিস দেয় নাকি? তাও আবার এত রাতে? বাচ্চাদের মতো কথা না বলে ঘুমিয়ে পড়েন। কেন, আমার আদর খাওয়ার অধিকার নেই নাকি? তুমি তো বলেছিলে সারা জীবন আমার হবে, এত তাড়াতাড়ি ভুলে গেলে তুমি? ম্যাম, বাচ্চাদের মতো করছেন কেন? ঘুমিয়ে পড়েন, এমনি দিয়ে আপনি অসুস্থ। আচ্ছা ঠিক আছে, যাও, দিও না। আমি কাউকে জোর করি না, হয়তো আমি তোমার কাছে এতটাও স্পেশাল না। ম্যামের কথা শুনে আমি হালকা হেসে দিলাম, আর বুঝলাম ম্যাম আমার উপর মিষ্টি অভিমান করেছে। আমি কয়েক সেকেন্ড চুপ থেকে বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত রাগ করতে হবে না, আপনি যা চান ঠিক তাই হবে। ম্যাম হালকা হাসি দিয়ে বলল, তাহলে কিস দাও। আমি ফোনের মাইকে ঠোঁট এনে আস্তে করে একবার কিস দিলাম। ম্যাম অন্য প্রান্তে শুনে হেসে ফেললেন আর বললেন, উফ, এত মিষ্টি, মনে হলো যেন সত্যিই তুমি পাশে আছো। আছি তো, শুধু দূরত্বটা একটু কমিয়ে ফেলতে হবে। মানে? আমি আর কিছু না বলে চুপচাপ ফোন কেটে দিলাম। ম্যাম এদিকে ফোনে হ্যালো হ্যালো করতে লাগলো। মাথায় আমার একটা দুষ্টু বুদ্ধির উদয় ঘটল, তাই ধীরে ধীরে দরজা খুলে বের হলাম। করিডরের নরমালয় ম্লান, চারদিকে রাতের নীরবতা। ম্যামের রুমের দরজার সামনে দাঁড়িয়ে একবার শ্বাস নিলাম, তারপর হালকা করে দরজায় টোকা দিতেই ভেতর থেকে ফিসফিস কণ্ঠে ম্যাম বলে উঠল, কে? আমি দরজা খুলে ভেতরে ঢুকলাম আর বললাম, আপনার সারপ্রাইজ। ম্যাম বিস্ময়ে চোখ বড় করে তাকালেন আর বললেন, আরে রাকিব, তুমি এত রাতে এখানে? প্লিজ যাও, কেউ দেখে ফেলবে। কোনো উত্তর দিলাম না, সোজা গিয়ে তার সামনে দাঁড়ালাম। চুলগুলো কানের পাশে সরিয়ে দিয়ে আস্তে করে বললাম, আদর দিতে এসেছি ম্যাম। এই আদর ফোনে না, এবার রিয়েল হবে। এ কথা বলেই ম্যামের দিকে ঝুঁকে তার ঠোঁটে হালকা কিন্তু গভীর এক কিস দিলাম। ম্যামের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এলো, হাত দুটো আমার কাঁধে রেখে মুহূর্তটাকে আঁকড়ে ধরলেন। আমরা দুজনেই কয়েক সেকেন্ড এভাবেই থেমে রইলাম, তারপর আলগা হয়ে গেলাম। ম্যাম হালকা লজ্জা পেয়ে বললেন, এই জন্যই এত রহস্য করছিলে? হ্যাঁ, আপনার হাসিটা সামনাসামনি দেখতেই চাইছিলাম। ম্যাম হেসে মাথা নিচু করলেন আর লজ্জায় আমার বুকে মাথা লুকালেন। কিছুক্ষণ পর আমি আমার বুক থেকে ম্যামকে তুলে বললাম, এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ুন ম্যাম। আচ্ছা ঠিক আছে, তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো। ওকে, গুড নাইট। গুড নাইট বলেই আমি ম্যামের রুম থেকে আমার রুমে চলে এলাম। এসে ঘুমাতে যাব তখন দেখি আবার সাকিব ফোন করেছে। ফোনটা রিসিভ করতেই আমি বললাম, দোস্ত বল, এত রাতে ফোন করলি যে? তুই আমাকে একটা ছেলের খোঁজ নিতে বলেছিলি না, আমি সেই ছেলের পিছনে লোক লাগিয়েছিলাম, আর এমন একটা নিউজ পাইছি, শুনে আমি নিজেই শকড। ডিটেলসে বল। আসলে 8 মাস আগে পরিম্যামের এই অবস্থার জন্য দায়ী ওই ছেলে। ওই ছেলেই পরিম্যামকে শারীরিকভাবে নির্যাতন করেছিল। সাকিবের কথা শুনে আমার হাতের ফোন কেঁপে উঠল। এক মুহূর্তে মাথার সব রক্ত যেন গরম হয়ে গেল। তারপর আমি বললাম, আমি? কি? তুই কি বলছিস সেগুলো? সাকিব বলল, হ্যাঁ দোস্ত, আমি নিজের কানে শুনেছি। ওর বন্ধুদের বলছিল ওই মেয়ে এখনও বেঁচে আছে, যাকে 8 মাস আগে মেরে ফেলতে চাইছিলাম। সেদিন কলেজে ম্যাম ওকে থাপ্পড় মারার পর কিছুই বলেনি, কিন্তু পরে সারাক্ষণ ম্যামের প্রতি নজর রাখত, আর সুযোগ বুঝে ম্যামের এই সর্বনাশ করেছে। এসবের মাস্টারমাইন্ড হলো ওই শয়তান। আমার চোখ নিমিষেই লাল হয়ে উঠল রাগে, দাঁত চেপে ধরলাম। তারপর বললাম, এই কুত্তার বাচ্চাকে আমি ছাড়ব না। শপথ করে বলতেছি, ওর জীবনটা আমি তছনছ করে দিব। সাকিব, দোস্ত প্লিজ তুই উত্তেজিত হইস না। আমি উত্তেজিত? তুই এটা শুনে আমাকে কিভাবে শান্ত হতে বলছিস? আমি কিভাবে শান্ত থাকব? সে আমার ম্যামের সাথে যা করেছে, আমি তাকে বাঁচতে দিব না। বলেই ফোন কেটে দিলাম। বুকের ভেতর শুধু আগুন আর আগুন। বিছানায় শুয়ে থাকলেও চোখে ঘুম নেই। প্রতিটা মিনিটে মনে হচ্ছিল কাল সকালেই তার বিচার হবে। সারা রাত ছটফট করার পর খুব সকালে ঘুম থেকে উঠলাম। উঠেই আমি আমার চেনা 3 জন বন্ধুকে ফোন দিলাম, রানা, লিমন আর বাবু। ওরা জানে আমি রেগে গেলে কি হয়। ওদেরকে সব জানালাম আর বললাম, শোন, আজকে ওর খবর করে দিব। 1 ঘন্টার মধ্যে ওকে খুঁজে বের করা যায়। রানা, ওকে দোস্ত, চিন্তা করিস না, ওর ঠিকুজি বের করছি। বলেই ওরা খুঁজতে বের হলো। আমি দাঁতে দাঁত চেপে বসে আছি, হাতের আঙ্গুল ফাঁক করে টান মারছি, যেন নিজেকে সামলাতে পারি। কিন্তু প্রতিটা মিনিটে রাগ বাড়ছে। 1.5 ঘন্টা পর রানা ফোন দিল, তারপর বলল, দোস্ত ওকে পেয়ে গেছি, কলেজের পেছনের গলিতে সিগারেট খাচ্ছে। দাঁড়া, আমি আসছি। আমি তড়িঘড়ি বের হয়ে গেলাম।
কলেজের পিছনের গলিতে যেতেই দেখি রানা, লিমন, বাবু আর সাকিব দাঁড়িয়ে আছে। রানা বলল, দোস্ত দেখ তো ওই ছেলেটা কিনা। আমি দূর থেকে দেখি ও দাঁড়িয়ে আছে, হাসাহাসি করছে কারো সাথে। আমার চোখে অন্ধকার নেমে এলো। তারপর আমি বললাম, হ্যাঁ ওই কুত্তার বাচ্চাই। একটু পর সেও আমাকে দেখতে পেল। ও আমাকে দেখেই চমকে উঠল, পেছনে সরে যেতে চাইল। আমি এক দৌড়ে ওর কলার ধরে টেনে আমাদের গাড়িতে তুললাম। তারপর ওকে আমরা সবাই মিলে সেই পরিত্যক্ত গ্যারেজে নিয়ে আসলাম, যেখানে ম্যামকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। ও জায়গাটা দেখেই চমকে উঠল। তারপর আমি বললাম, কি রে, জায়গাটা চিনতে পারছিস? 8 মাস আগে এখানে কি করছিস মনে আছে? হৃদয়, আমি কিছু জানি না, তোরা আমাকে এখানে এনেছিস কেন? আমি আর ওর কথা শুনলাম না, সরাসরি এক ঘুষি মারলাম মুখে। ও মাটিতে ধপ করে পড়ে গেল। রানা, লিমন আর বাবু পেছন থেকে চিৎকার করল, রানা, মার দোস্ত, এদের ছাড় দেওয়া যাবে না, এরা সমাজের আবর্জনা। আমি ঝাঁপিয়ে পড়ে বুকের ওপর বসে একের পর এক ঘুষি মারতে লাগলাম। ওর নাক দিয়ে রক্ত ঝরছে, কিন্তু আমি থামছি না। পায়ের লাথি, মুষ্টির আঘাত, যতদিনের জমা রাগ সব ঢেলে দিলাম। শালা কুত্তার বাচ্চা, আমার ম্যামের দিকে চোখ দিছস? তোরে আমি শেষই করে ফেলব, আমি তোর হাড় ভেঙে ফেলব বলেই আবার দিতে লাগলাম কয়েকটা। কিছুক্ষণ পর সাকিব আর রানা আমাকে ধরে বলল, সাকিব অনেক হইছে, এখন ওকে ছেড়ে দে, না হলে ও মরে যাবে, পরে ঝামেলা হয়ে যাবে। মরুক, শালার মরাই উচিত। তারপর সাকিব আর রানা আমাকে তার উপর থেকে টেনে তুলল। সাকিব আর রানা আমাকে দুই পাশে ধরে রাখল। আমি শেষবার কলার ধরে চোখে চোখ রেখে বললাম, শোন, আর কোনোদিন ম্যামের সাথে কিছু করা তো দূরের থাক, উনার কাছে গেলেই তোর লাশ কেউ খুঁজে পাবে না। ছেলেটি এত মার খাওয়ার পরও তুই আমাকে জানিস বলল, না কার গায়ে হাত দিয়েছিস, তোকে আমি দেখে নিব। বলার সাথে সাথে ছেলেটির মুখে আর একটি ঘুষি মেরে বললাম, আই তুই আমারে কি দেখাবি রে? দেখা, এখনই দেখা। তারপর আমার বন্ধুরা আমাকে সেখান থেকে টেনে বের করে নিয়ে আসলো। এখন একটু রিল্যাক্স লাগছে। তারপর সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। এসে দেখি ম্যাম ছাদে বসে চা খাচ্ছে। আমি আগে আমার রুমে গেলাম। ফ্রেশ হতেই দেখি ম্যাম আমার রুমে চলে এলো। এসেই আমাকে বলল, ম্যাম এত সকালে কোথায় গেছিলে? আমি তোমার রুমে আসছিলাম, এসে দেখি তুমি নেই। আমি আর ম্যাডামকে সত্যি কথা জানালাম না, জানালে হয়তো ম্যাম আবার চিন্তা করা শুরু করবে। তাই আমি বললাম, একটা জরুরি কাজে বাহিরে গেছিলাম। কি কাজ আমাকেও বলা যাবে না? আমাকে বললে সমস্যা কি? আরে না, কোনো সমস্যা নেই। আমার একটা বন্ধু আছে সাকিব, ও ডাকছিল তাই দেখা করতে গেছিলাম। ওহো আচ্ছা, কিছু খাইছো? না, খাওয়া হয়নি। তাহলে আসো, 1 কাপে 2জন চা খাই। কি অবাক হচ্ছ কেন? খাবা না? আজকে এত রোম্যান্টিক মুডে ব্যাপার কি ম্যাম? তুমিই তো আমাকে রোম্যান্টিক বানিয়েছ, সব তোমার দোষ। এখন তোমাকে ছাড়া একটুও ভালো লাগে না। বুঝলাম ম্যাম। এখন চা খাবা নাকি আমি চলে যাব? আরে থাকছি তো ম্যাম, এত রাগ কেন করেন? বলেই ম্যামের হাত থেকে চায়ের কাপটা নিয়ে আমি চুমুক দিলাম। আবার ম্যাম আমার হাত থেকে ওই চায়ের কাপটা নিয়ে আবার ম্যাম চুমুক দিল। ম্যামের ঠোঁটের ছোঁয়া লাগা কাপটা আবার হাতে পেয়ে আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। মনে হলো চায়ের গন্ধের সাথে সাথে ম্যামের হালকা সুগন্ধও মিশে গেছে। হঠাৎ করে মাথায় উষ্ণ একটা ঢেউ বয়ে গেল। ম্যাম হালকা হাসি দিয়ে বলল, কি হলো, এমন করে কি দেখছো? কাপের ভেতরে কোনো ফুল ফুটছে নাকি? আমি, ফুল না ম্যাম, মনে হয় প্রেম ফুটছে। ম্যাম ভুরুকুচকে চায়ের কাপে চুমুক দিয়ে বলল, এত মিষ্টি কথা বলো কেন তুমি? আমাকে লজ্জা দাও কেন? আমি হালকা ঠাট্টা করে বললাম, আপনাকে লজ্জা দিতে আমার ভালোই লাগে ম্যাম। আপনি লজ্জা পেলে চোখের চাহনিটা অন্যরকম হয়ে যায়। ম্যাম একদম তাকিয়ে রইল আমার দিকে চুপচাপ। তারপর আস্তে করে কাপটা টেবিলে রেখে বলল, জানো, তোমাকে যত বেশি দেখি তত বেশি মনে হয় তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি মুচকি হেসে বললাম, আমাকে ছাড়া কখনো থাকতেও হবে না ম্যাম। আরও কিছুক্ষণ কথা বললাম ম্যামের সাথে। তারপর আম্মু ডেকে গেল আমাদের নাস্তা করার জন্য। নাস্তা শেষ করে আমি আবার রুমে চলে এলাম। ভেবেছিলাম একটু বিশ্রাম নেব, কিন্তু দরজায় টকটক শব্দ। দরজা খুলতেই দেখি ম্যাম দাঁড়িয়ে আছে, হাতে একটা ছোট্ট বক্স। আমি অবাক হয়ে বললাম, ম্যাম কি আছে বক্সে ম্যাম? ম্যাম হালকা হাসি দিয়ে বলল, তোমার জন্য, খোলো তো দেখো। আমি বক্স খুলতেই দেখি ভেতরে একটা সুন্দর ব্রেসলেট, নামটা খোদাই করা রাকিব। আমি ম্যামকে বললাম, ম্যাম এটা কেন দিলেন? কারণ আমি চাই যখনই তুমি হাতের দিকে তাকাবে আর তখনই তোমার মনে পড়বে আমি তোমার জন্যই আছি। আমি হালকা মুচকি হেসে ব্রেসলেটটা হাতে পরে নিলাম আর বললাম, থ্যাংক ইউ ম্যাম, আমার খুব পছন্দ হয়েছে। এমন সময় আমার ফোনে একটা অজানা নাম্বার থেকে মেসেজ এলো, তোর আজকের কাণ্ড ভুলে যাস না, আমি আসছি। এবার তোর সিনিয়র ম্যাম আমার থেকে আর রক্ষা পাবে না। মেসেজ পড়ে আমার হাত কেঁপে গেল। ম্যাম সেটা লক্ষ্য করলো আর বলল, কি হলো, কে মেসেজ দিয়েছে? আমি তাড়াতাড়ি ফোন লক করে বললাম, কিছু না ম্যাম, ভুল করে আসা মেসেজ। কিন্তু ভেতরে ভেতরে বুঝে গেলাম
হৃদয় এত সহজে ছেড়ে দেবে না। আর এবার সে শুধু আমার পেছনে না, ম্যামের দিকেও নজর দিয়েছে। ম্যাম চিন্তা করবে বলে ওসব চিন্তা বাদ দিয়ে ম্যামের সাথে গল্প করতে লাগলাম। এইভাবে আমাদের প্রেমের খুনসুটিকে আরও 15 দিন কেটে গেল। একদিন বিকেলে ম্যাম এসে আমাকে বলল, শোনো রাকিব, আমি ম্যাম বলেন। ম্যাম, চলো না আজকে একটু বাইরে থেকে ঘুরে আসি। আমি, আজকে? ম্যাম, এক্ষুনি। আমি ম্যামকে একটু রাগানোর জন্য বললাম, কিন্তু ম্যাম এখন তো কাজ আছে আমার। বলার সাথে সাথে ম্যাম লুচির মতো ফুলে উঠল আর আমাকে বলল, তোমার তো সব সময় কাজ, আমার জন্য কোনো সময় নেই। থাক, তোমার মতো ব্যস্ত মানুষের সাথে কি আর ঘুরতে যাওয়া যায়? বলেই ম্যাম একেবারে ঘুরে দাঁড়ালো, অভিমানী মুখে চলে যেতে লাগলো। আমি আর চুপচাপ বসে থাকতে পারলাম না। হঠাৎ পিছন থেকে এগিয়ে গিয়ে ম্যামকে আলতো করে জড়িয়ে ধরলাম। তারপর ম্যামের ঘাড়ে আমার থুতনি রেখে আলতো করে চুমু দিয়ে বললাম, আরে ম্যাম, এইভাবে রাগ করলে আমি তো মরে যাব। আপনার এই মিষ্টি অভিমান দেখার জন্যই তো আমি এটা করলাম। আপনার জন্য আমি সব কিছু করতে রাজি। ম্যাম হাসি চেপে আমাকে বলল, তাই নাকি? তাহলে রাজি ঘুরতে যেতে? আমি, রাজি রাজি, তবে একটা শর্ত আছে। ম্যাম, কি শর্ত? আমি, আমাকে খুব বেশি ভালোবাসা দিতে হবে আজকে। হি। ম্যাম হালকা লজ্জা পেয়ে বলল, তা হবে না, তুমি না একদম দুষ্টু ছেলে। আমি, দুষ্টুমি দেখানোর সুযোগটা পাইলাম কই? ম্যাম, শরত। বলেই ম্যাম আমার থেকে জড়িয়ে ধরা অবস্থাটা ছাড়িয়ে নিয়ে মুচকি হেসে একটু লজ্জা পেয়ে নিজের রুমে দৌড়ে চলে গেল। আমিও এই সুযোগে রেডি হয়ে নিলাম। বাইরে ম্যামের জন্য অপেক্ষা করছি। প্রায় আধা ঘন্টা পর দরজা খুলে ম্যাম যখন বের হলো, আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। গাঢ় লাল রঙের শাড়ি, হালকা মেকআপ, কানে দুল, চুলে খোপা, মনে হচ্ছিল যেন লাল রঙের মধ্যে লুকিয়ে থাকা কোনো রূপকথার রানী। আমার কাছে আসতেই অবাক হয়ে বললাম, ম্যাম, আজকে আপনি মানুষ না, একদম পরীর মতোই লাগছে। চোখ সরাতে পারছি না। ম্যাম হেসে উত্তর দিল, চুপ করো, বেশি প্রশংসা শুনলে আমি কিন্তু উড়তে শুরু করব। আমি, উড়লেও সমস্যা নেই, আমি তো আছি আপনার হাত ধরে রাখতে। বলেই আমরা বাসা থেকে বেরিয়ে পড়লাম। আমি ঠিক করেছিলাম আজকে ম্যামকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে আমাদের দুজনের সময়টা একেবারে অন্যরকম হয়ে উঠবে। শহরের কোলাহল পেরিয়ে আমরা পৌঁছালাম নদীর ধারের একটা নির্জন জায়গায়। সূর্য ডুবতে বসেছে, চারদিকে কমলা আর লাল আলোয় নদীর জল চকচক করছে। হালকা বাতাসে শাড়ির আঁচল উড়ছে, আর ম্যামের চুলের গন্ধ আমার নাকে এসে লাগছে। আমি চুপচাপ দাঁড়িয়ে ম্যামের চোখের দিকে তাকিয়ে বললাম, ম্যাম, যদি এই মুহূর্ততে থেমে যেত, আমি চাইতাম সারা জীবন আপনাকে এইভাবেই দেখে যেতে। ম্যাম কিছু বলল না, শুধু মিষ্টি একটা হাসি দিয়ে আমার হাতটা শক্ত করে ধরল। তার একটু পরেই ম্যাম বলল,